ভাবনা আমায় ভাবিয়ে গেল কোন প্রাণে, মন আমার পাগল পাড়া কার টানে। এই পৃথিবী আর এই জীবনের অলসতা কে বোঝালো কোন পরাগের পুষ্প ঘ্রাণে। কখনো রাতের অন্ধকারে নিঃশব্দ কান্না, কখনো কারো স্পর্শের অভাবে মরে যাওয়ার তৃষ্ণা, কখনো হারিয়ে যাওয়া ভালোবাসার ক্ষত, আবার কখনো তা অনন্ত অপেক্ষার একাকী পথ। যখন হৃদয়ের গভীরে থেকে উঠে আসে চাপা আর্তনাদ, যখন স্মৃতির ভারে ভেঙে পড়ে ক্লান্ত মন, যখন কাছের মানুষগুলো দূরে সরে যায়, তখন আমরা বুঝি, অনুভব করি এটা আমাদের আত্মার আর্তনাদ নাকি অন্য কিছু। ভালোবাসা, ঘৃণা, সুখ, দুঃখ, মায়া, মমতা এবং রাগ ও শোক সবই তারই খেলা। সেই অদৃশ্য শক্তি যা আমাদের হাসায় কাঁদায়, সেটি হলো আবেগ বা ইমোশন। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আবারও এক নতুন ভাবনায় আপনাদের মনকে ভাবিয়ে তুলব এবং এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করব, সেটি হলো আবেগ বা ইমোশন কি এবং আবেগের প্রকৃত রহস্য কি তা জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আবেগ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি এমন এক অভ্যন্তরীণ শক্তি যা আমাদের চিন্তা, মনোভাব, আচরণ ও অনুভূতিকে প্রভাবিত করে। আবেগের প্রকৃতি অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। এটি কেবল ব্যক্তি বিশেষের অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিক সমাজ ও সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন আমরা আবেগের গভীরভাবে দার্শনিক, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক বিশ্লেষণ করব। ফ্রেন্ডস, আবেগের কারণেই মা ও সন্তানের মধ্যে নিবিড় মায়া ও মমতার বন্ধন, প্রিয় ও প্রিয়তমার মধ্যে মধুর টান, প্রাণী জগৎকে এক বৈচিত্র্যপূর্ণ ও সভ্য সমাজ ব্যবস্থায় পরিণত করে তুলেছে। আবেগের কারণে প্রাণী জগতের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। মানুষকে অন্য সকল প্রাণীদের থেকে আলাদা, উচ্চতর সভ্য সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করে তুলেছে। কারণ মানুষের আবেগ জটিল এবং বহুমুখী, কিন্তু পশু পাখির আবেগ অতটা জটিল নয়। আবেগ মানুষের মন ও মনস্তত্ত্বের অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে। যেমন ভালোবাসা, আনন্দ, সুখ, দুঃখ, রাগ, ভয়, অবাক হওয়া, ঘৃণা, আশা, হিংসা, অনুভব, গর্ব, লজ্জা, বিশ্বাস ইত্যাদি। এ সকল অনুভূতিগুলি সেই আদিম যুগ থেকে আজকের সভ্য যুগের গঠনের মূল কারণ হয়ে উঠেছে। এই আবেগই পৃথিবীতে প্রাণী জগতের অস্তিত্ব টিকে রাখার মূল কারণগুলির মধ্যে অন্যতম। কেননা সদ্যজাত, দুর্বল, অসম্পূর্ণ সন্তানের লালন পালন করে বড় করে তোলা ও বিপদ আপদ থেকে সন্তানকে বাঁচিয়ে রাখার মায়ের অক্লান্ত পরিশ্রম আবেগ ছাড়া আর কি হতে পারে? মা কি কোনো যুক্তি, জ্ঞান, বিচার ও বিশ্লেষণ করে এইসব কাজ করে থাকে, নাকি আবেগীয় অনুভূতি দ্বারা মায়ার টানে? আপনার কি মনে হয়? যাই হোক, এই আবেগীয় অনুভব এর উৎপত্তি কোথা থেকে, কিভাবে আবেগ আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে, আর এর কারণগুলি বা কি, চলুন বিস্তারিত জানি। মানব ইতিহাসের প্রাচীন যুগ থেকে আবেগীয় ধারণা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আবেগকে প্যাথোস বলে অভিহিত করেছে এবং এটি যুক্তি ও নৈতিকতার সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন। স্টোয়িক দার্শনিকরা আবেগকে দুর্বলতা হিসাবে গণ্য করতেন এবং যুক্তিবাদের মাধ্যমেই এটিকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দিতেন। রেনেসাঁ ও এনলাইটেনমেন্ট যুগে আবেগকে শুধুমাত্র নেতিবাচক শক্তি হিসাবে নয়, বরং সৃজনশীলতার উৎস হিসাবেও বিবেচনা করা হয়েছে। রোম্যান্টিক আন্দোলন 1800 ও 1900 শতকে রোম্যান্টিকরা আবেগকে মানুষের জীবনের সৌন্দর্য ও শিল্পের উপাদান হিসাবে উদযাপন করেছেন। ফ্রেন্ডস, আবেগকে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে, যার মধ্যে নিউরোসায়েন্স ও মনোবিজ্ঞান প্রধান ভূমিকা পালন করে।
আবেগ মূলত মস্তিষ্কের লম্বিক সিস্টেমের মধ্যে উৎপন্ন হয়। অ্যামিগডালা, হাইপোথ্যালামাস ও প্রিফ্রন্টাল কর্টেক্স আবেগের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ইত্যাদি নিউরোট্রান্সমিটার আবেগের নিয়ন্ত্রণ ও সৃষ্টিতে প্রভাব ফেলে। অ্যামিগডালা আবেগের প্রাথমিক কেন্দ্র, যা বিশেষত ভয় ও উত্তেজনার সাথে সম্পর্কিত। প্রিফ্রন্টাল কর্টেক্স আবেগের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। হাইপোথ্যালামাস শারীরিক প্রতিক্রিয়াগুলি যেমন হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের কাজ করে থাকে এবং আবেগ সৃষ্টি ও নিয়ন্ত্রণে মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক পদার্থের কার্যকারিতাও রয়েছে। ডোপামিন আনন্দ ও পুরস্কারের অনুভূতি তৈরি করে। সেরোটোনিন মেজাজ ও মানসিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। অক্সিটোসিন ভালোবাসা ও বিশ্বাসের অনুভূতির সাথে সম্পর্কিত ও কর্টিসল স্ট্রেস বা চাপের সময় উৎপন্ন হয়। মনোবিজ্ঞান দৃষ্টিকোণ থেকে আবেগ কি? সিগমুন্ড ফ্রয়েড আবেগকে অবচেতন মন ও সজ্ঞান মনের সংঘর্ষ হিসাবে দেখেছেন। কার্ল রজার্স ও আব্রাহাম মাসলো আবেগকে মানুষের আত্ম উন্নয়ন ও মানসিক স্বাস্থ্যগত বিকাশের প্রধান অংশ হিসাবে দেখেছেন। ইমোশন থিওরি পল একমনের গবেষণায় দেখানো হয়েছে যে কিছু আবেগ সর্বজনীন এবং আনন্দ, দুঃখ, রাগ, ভয় ইত্যাদি। জেমস ল্যাং থিওরি আবেগ শারীরিক প্রতিক্রিয়ার ফলস্বরূপ উৎপন্ন হয়। ক্যানন বার্ড থিওরি মস্তিষ্কে থ্যালামাস আবেগের অনুভূতি ও শারীরিক প্রতিক্রিয়া একসাথে তৈরি করে। ফ্রেন্স বাহ্যিক উদ্দীপনা থেকে প্রভাবিত আবেগ অর্থাৎ পরিবেশের বস্তু বা ঘটনা দেখে গঠিত হওয়াকে বোঝায়। যেমন আপনি যদি হঠাৎ করে একটি হিংস্র প্রাণী দেখতে পান, তখন ভয়ের আবেগ সৃষ্টি হয়। এখানে ঘটনা বা বস্তুর উপস্থিত আপনার আবেগ সৃষ্টি করার মূল কারণ। অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া থেকে প্রভাবিত আবেগ হলো মূলত আমাদের মানসিক অবস্থার ফল, যা আগে থেকে আমাদের মধ্যে গঠিত থাকে। আমরা যখন কোনো ঘটনা বা বস্তু দেখি, তখন আমাদের মস্তিষ্ক সেই বস্তু বা ঘটনার উপর ভিত্তি করে আবেগ তৈরি করে। যেমন আপনি একদিন আগে কোনো খারাপ অভিজ্ঞতা পেয়ে থাকেন, তাহলে একই ধরনের ঘটনা পরবর্তীতে দেখলে আগে থেকে ভয়ের অনুভূতি তৈরি হতে পারে। ফ্রেন্ডস, আমরা যদি আবেগের প্রকৃত গঠন ও কার্যকারী বিচার করি, তাহলে দেখব যে আবেগের উৎপত্তি আসলে উভয় দিক থেকেই ঘটে থাকে, অর্থাৎ বাহ্যিক উদ্দীপনা থেকে মানসিক প্রতিক্রিয়া ও তা থেকে আবেগের সৃষ্টি, এবং অন্যদিকে মানসিক প্রতিক্রিয়া থেকে বাহ্যিক উদ্দীপনা দেখা, তা থেকেও আবেগের সৃষ্টি। যেমন আপনি যখন কোনো মিষ্টি খাবার দেখেন, তখন স্বাভাবিকভাবে আনন্দের অনুভূতি আসতে পারে। আবার যদি কোনো কারণে আপনি আগে থেকেই সেই মিষ্টি খেয়ে অসুস্থ হয়েছিলেন, তাহলে মিষ্টি দেখলে আপনার মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি হতে পারে। অতএব প্রকৃতপক্ষে আবেগ কখনোই সম্পূর্ণরূপে বাহ্যিক উদ্দীপনার উপর নির্ভরশীল নয়, আবার সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়ার উপরও নির্ভরশীল নয়। এটি হলো উভয় প্রক্রিয়ার মিশ্রণ। আমাদের অভিজ্ঞতা, মানসিক অবস্থা এবং বাহ্যিক পরিবেশ সবকিছুই আবেগ সৃষ্টি ও নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। অতএব ফ্রেন্ডস, আমরা এ সকল আলোচনা থেকে বুঝতে পারি যে আমরা যখন কোনো ঘটনা দেখি, তখন তা মস্তিষ্কে প্রাথমিকভাবে এটি অনুভূতি তৈরি করে। তারপর সেই অনুভূতি আমাদের চিন্তা ও মানসিক অবস্থার সাথে মিলে আবেগ তৈরি করে। সুতরাং আবেগ শুধুমাত্র বাহ্যিক ঘটনাবলীর উপর নির্ভর করে না, বরং আমাদের মনের গভীরতর স্তরের উপরও নির্ভরশীল। ফ্রেন্ডস, আবেগের প্রকৃতি ও তার ভূমিকা নিয়ে পৃথিবীর বিভিন্ন দর্শন শাস্ত্রের দার্শনিকগণ নানা মতবাদ প্রদান করেছেন। আবেগ কি শুধু মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া, নাকি এটি আমাদের অস্তিত্বের গভীরতর সত্যের প্রতিফলন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেক দার্শনিক। গ্রিক দার্শনিক প্লেটো আবেগকে আত্মার নিম্নতর অংশ বলে মনে করতেন। তিনি যুক্তিকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এবং আবেগকে মনে করতেন এক ধরনের বিভ্রান্তি, যা সত্যের উপলব্ধিতে বাধা সৃষ্টি করে।
তার মতে আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা উচিত যুক্তির হাতে। অ্যারিস্টটল আবেগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেননি, বরং তিনি মনে করতেন যে আবেগ যুক্তির সহায়ক হতে পারে। তার মতে আবেগ হলো আমাদের অভিজ্ঞতার ফল এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে তা নৈতিক আচরণের বিকাশ ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, সাহস হলো ভয়ের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ভারতীয় দর্শন মতে আবেগ যথা চার্বাকরা ছিল ভারতের বস্তুবাদী দর্শনের প্রবক্তা। তাদের মতে সবকিছুই ইন্দ্রিয়গ্রাহ্য বা ইন্দ্রিয়ের মাধ্যমেই উপলব্ধ হতে পারে। তাদের মতে আবেগও শুধুমাত্র শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া, যা ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয়। তারা আত্মা বা মনের কোনো অতিপ্রাকৃতিক শক্তিকে মান্যতা দেননি। তাদের মতে আনন্দ লাভই ছিল প্রধান উদ্দেশ্য এবং আবেগ হলো সেই আনন্দ লাভেরই মাধ্যম। বৌদ্ধ দর্শনে আবেগকে এক ধরনের ক্লেশ বলা হয়েছে, যা মনের অশুদ্ধতা সৃষ্টি করে। আবেগের মূল কারণ হলো মোহ, রাগ, লোভ ইত্যাদি। এই দর্শনের মতে আবেগকে নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ করার মাধ্যমে নির্বাণ বা মুক্তি লাভ সম্ভব। যোগ দর্শনে আবেগকে চিত্তবৃত্তি বলা হয়। চিত্তবৃত্তির নিয়ন্ত্রণে বা নিয়মিত করণে যোগের মূল লক্ষ্য। আবেগকে নিয়ন্ত্রণে আনা হলে মনের সত্য স্বরূপ উপলব্ধি করা যায়। পশ্চিমের আধুনিক দার্শনিক ডেভিড হিউম মনে করতেন যে আবেগ হলো মানুষের মৌলিক অভিজ্ঞতার উৎস। যুক্তি কখনোই আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, বরং যুক্তি আবেগের দাস মাত্র। তার মতে নৈতিকতার ভিত্তি আবেগের উপর নির্ভরশীল। ইমানুয়েল কান্ট আবেগকে যুক্তির বিরোধী হিসাবে দেখতেন। তার মতে নৈতিকতা নির্ভর করে যুক্তির উপর, আবেগের উপর নয়। তবে তিনি আবেগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেননি, বরং সেগুলোকে যুক্তির অধীনে রাখা প্রয়োজন বলে মনে করতেন। সার্ত্র আবেগকে একটি সাংবিধানিক পদ্ধতি হিসাবে বর্ণনা করেন, যার মাধ্যমে মানুষ বাস্তবতার সাথে মোকাবেলা করার চেষ্টা করে। তার মতে আবেগ হলো এক ধরনের অবচেতন পদ্ধতি, যার মাধ্যমে আমরা আমাদের আশেপাশের বস্তুকে রূপান্তরিত করার চেষ্টা করি। যাই হোক, আবেগের প্রকৃত অর্থ নিয়ে বিভিন্ন দার্শনিকগণ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন। কেউ আবেগকে নিন্দা করেছেন, কেউ আবেগকে উন্নতির মাধ্যম হিসাবে দেখেছেন। কিন্তু এক্ষেত্রে প্রাচীন ভারতীয় দর্শন থেকে শুরু করে আধুনিক পশ্চিমের দর্শন পর্যন্ত সবাই একমত যে আবেগ হলো মানব অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। চার্লস ডারউইন মনে করতেন আবেগ মানুষের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আবেগের মূল উদ্দেশ্য হলো বেঁচে থাকা, প্রজননের জন্য প্রয়োজনীয় কাজগুলি সফলভাবে সম্পূর্ণ করা। উদাহরণস্বরূপ, ভয় আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে, আর ভালোবাসা প্রজনন ও সামাজিক বন্ধন তৈরিতে সহায়ক। ফ্রেন্ডস, এবার আমরা দেখব বর্তমান সমাজে আবেগের প্রভাব কতটুকু। বর্তমান সমাজে আবেগ এক অদ্ভুত শক্তি হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের চিন্তা, ভাবনা ও আচরণ মূল্যবোধকে প্রভাবিত করেছে। আগে মানুষ যুক্তি ও জ্ঞানের ওপর বেশি নির্ভর করত, কিন্তু এখন আবেগ হয়ে উঠেছে সমস্ত কিছুর চালিকা শক্তি। সোশ্যাল মিডিয়া, বিনোদন মাধ্যম এবং ইন্টারনেটের অবাধ ব্যবহার আবেগকে আরো সহজে প্রভাবিত করছে। আজকের সমাজ মানুষ বেশিরভাগ সময় আনন্দের সন্ধান করছে। তৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর প্রতি মানুষের আকর্ষণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিনোদন, ভিডিও গেম, রিলস ও শর্ট ভিডিওর প্রতি আসক্তি বেড়ে চলেছে। মানুষ মিথ্যা সুখের অনুভূতি খুঁজে নিচ্ছে, যা সাময়িক আনন্দ দিলেও স্থায়িত্ব শান্তি এনে দিতে কখনোই পারে না। আনন্দের প্রতি অতি আসক্তি আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে দিচ্ছে। মানুষ যখন আবেগের বশীভূত হয়, তখন যুক্তি ও বিবেকের কথা ভুলে যায়। অযৌক্তিক বিশ্বাস, মতবাদ এবং অন্ধ অনুকরণের প্রতি ঝোঁক বেড়ে যাচ্ছে। আবেগের প্রভাবে মানুষ হিংস্র হয়ে উঠেছে, অপরাধমূলক কাজও করতে বাধ্য হচ্ছে। বর্তমান সমাজে রাজনৈতিক ও ধর্মীয় প্রচারণা আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য।
ফ্রেন্ডস, আমাদের আবেগ এখন বাণিজ্যের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞাপন ও মার্কেটিং আমাদের আবেগকে ব্যবহার করে আমাদের পছন্দ ও চাহিদাকে নিয়ন্ত্রণ করছে। পপুলার কালচার, সিনেমা, গান এবং সোশ্যাল মিডিয়া এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে মানুষ আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। যুক্তির চেয়ে আবেগ দিয়ে মানুষকে প্রভাবিত করার প্রবণতা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। ফ্রেন্ডস, আবেগ আমাদের জীবনের অংশ, কিন্তু তা নিয়ন্ত্রণ না করলে তা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য আমাদের জানতে হবে কোন পরিস্থিতিতে আবেগকে যুক্তি ও জ্ঞানের সাথে মিলিয়ে কাজ করতে হবে। বিশেষ করে আবেগের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে শিখতে হবে। আবেগকে জ্ঞান ও যুক্তির আলোকে বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। ফ্রেন্ডস, বর্তমান সমাজে আবেগের প্রভাব সত্যি বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা যদি শুধুমাত্র আনন্দের পেছনে দৌড়াতে থাকি এবং আবেগের বশীভূত হয়ে সুখ, কামনা, বাসনার পেছনে ছুটি এবং আবেগকে যুক্তির ওপর রাখি, তাহলে আমরা নিজেরাই আমাদের সর্বনাশ ডেকে আনব। তাই আমাদের উচিত আবেগকে সঠিক পথে পরিচালিত করা এবং জ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করা। আবেগ মানুষের চিন্তা, আচরণ ও সম্পর্কের ওপর বিশাল প্রভাব ফেলে, যা আমরা বর্তমান সময়ে প্রতিনিয়ত দেখতে পাই। মনে রাখবেন, নারী নির্যাতন থেকে শুরু করে ধর্মীয় গোঁড়ামি পর্যন্ত এবং মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ থেকে শুরু করে চুরি, প্রতারণা সহ সমস্ত অমানসিক সমাজবিরোধী কাজগুলি অত্যাধিক আবেগ এর ফলস্বরূপ কার্যফল। তাই আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে তা সবার জন্য বিপজ্জনক হতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করার উপায়গুলি হলো নিজের আবেগকে চিহ্নিত করা ও তার উৎস বোঝা, আবেগকে যুক্তির মাধ্যমে মূল্যায়ন করা, মনকে শান্ত ও স্থির রাখা, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা বৃদ্ধি করা, আর প্রকৃত শিক্ষা অর্জন করা। অজ্ঞতা বা মূর্খ মানুষ প্রায় আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। শেষ করার আগে আরেকটি কথা বলবো, আবেগ এর সঠিক ব্যবহার ও চর্চা মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাই মনে রাখবেন, অতি আবেগে বিবেক হারায়। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।